হাই গাইস, আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। কারণ আজকে আলোচনা করব হোয়াট ইজ আরবিআই, অ্যাকচুয়ালি আরবিআইটা কী। কারণ এই বিষয়টার সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন কিন্তু অতটা ডিপলি বুঝতে পারেননি। চলুন তাহলে এই আরবিআইটা কী এবং কিভাবে কাজ করে, এবং প্রথমে আপনাদের জানতে হবে এই আরবিআইটা আমাদের ইন্ডিয়ার মধ্যে কখন আসে। এই জিনিসটা বুঝতে পারলেই আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আরবিআইটা কিভাবে কাজ করে, তাহলে আপনাদের কাছে একটা নর্মাল ধারণা হবে। চলুন তাহলে আলোচনা আমরা করি আরবিআইটা কি। অ্যাকচুয়ালি আরবিআই আমাদের মার্কেটের মধ্যে আসে দেশ স্বাধীনকালের সময় থেকেই। যেই সময় আমাদের ইন্ডিয়া দেশ স্বাধীনের মধ্যেই ছিল, সেই সময় থেকে কিন্তু আরবিআই আমাদের ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হয়েছে এবং তার নিয়মটা চালিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আরবিআই কবে থেকে মার্কেটের মধ্যে আসে? 1934 সাল থেকে আরবিআই প্রথমে মার্কেটে আসে কলকাতা শহরে। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, আরবিআই 1934 সালে কলকাতায় মার্কেটে আসলেও এর মেন গভর্নর এবং কো ফাউন্ডার হিসাবে তখনকার দিনে ছিল কিন্তু ব্রিটিশ আরজি, মানে পুরোপুরি ব্রিটিশের হাতে কন্ট্রোলটা ছিল। এরপরে 1935 সালে এর এপ্রিল মাসে পুরোপুরি স্থাপন করা হয় মার্কেটের মধ্যে। এরপরেই আবার এটাকে পুরোপুরি ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় মুম্বাইতে 1937 সালে। মানে এটার মেন অফিস আমাদের কলকাতাতে উদ্বোধনী হয়, যেটা ওপেনিং হয়। এরপরে তার 3 থেকে 4 বছরের মধ্যেই কিন্তু আবার এটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। কিন্তু আপনাদের জানতে হবে বর্তমানে এই আরবিআইয়ের সিও মানে মালিকানাধীনটা কি। অ্যাকচুয়ালি বলতে পারেন এই আরবিআই যেটা রয়েছে, মানে যেটার অ্যাকচুয়ালি পুরো নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কিন্তু এর মালিকানাটা কে, এই জিনিসটা আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি বর্তমানে এর মালিকানা হলো শ্রী শক্তিকান্ত দাস, কিন্তু আপনারা মাথায় রাখবেন এর কিন্তু মেন উৎপত্তি হয়েছে ব্রিটিশ গভর্নরের হাত ধরে। এবার আপনাদের জানতে হবে আরবিআই অ্যাকচুয়ালি মার্কেটে আসার কারণটা কি। এই জিনিসটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন আরবিআই কিভাবে কাজ করে। কারণ আপনারা হয়তো শুনেছেন যে কোনো বড় বড় মার্কেটে ট্রেডিং প্ল্যাটফর্ম আসে এবং শেয়ার মার্কেট আসে, ছোট বড় যত কোম্পানিগুলো ওপেন হয় রুল রেগুলেশন মেনে তাদের নর্মাল সার্টিফিকেট তাদের কিন্তু রাখা দরকার, কারণ এটাই হচ্ছে আরবিআই রুলস। এবার কেন আরবিআই রুলস এখানে যত ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে এবং ব্যাঙ্কিং সেক্টরগুলো ফলো করে, তার কিন্তু কিছু কারণ রয়েছে। তাই মোটামুটি 2-3টে কারণ আপনারা যদি বুঝতে পেরে যান, তাহলে কিন্তু পুরোপুরি আরবিআইয়ের যে কিভাবে কাজ করছে এবং আরবিআই জিনিসটা কি, পুরোপুরি এই কনসেপ্টটার সম্পর্কে আপনাদের একটা নর্মাল ধারণা হয়ে যাবে। চলুন তাহলে এর সম্পর্কে আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আরবিআইয়ের মধ্যে দুটো সবথেকে বড় জিনিস রয়েছে, একটা হলো এসএলআর, দ্বিতীয় হলো সিআরআর। অ্যাকচুয়ালি সিআরআর এসএলআর এই দুটো জিনিস বুঝতে পারলেই আপনাদের কিন্তু আরবিআইয়ের পুরো সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। কারণ আরবিআইয়ের মধ্যে আদার্স যে বাকি রুল রেগুলেশন রয়েছে সেগুলোর মধ্যে প্রায় 3 মাস, কখনো 6 মাস, কখনো 1 বছর, এই 3টি ডেটের মধ্যে সবসময় কিন্তু এদের নিয়ম পরিবর্তন হয়। এদের নিয়মের মধ্যে পার্সেন্টেজের কিন্তু অনেকটা পরিবর্তন হয়। তাই এই বিষয় নিয়ে আলোচনা করব না, মেন জিনিস দুটো নিয়ে আলোচনা করব। এর ফলে আপনারা এই বিষয়টা শর্টকাটে খুবই বুঝতে পারবেন খুব ভালোভাবে। তাহলে প্রথমে আপনাদের জানতে হবে আরবিআই কেন আমাদের মার্কেটের মধ্যে আসে। যে কোনো ব্যাংক এই আরবিআইকে বেশি ভয় পায় কেন? কারণ আপনারা যদি আপনাদের যে কোনো, সেটা 500 টাকার নোট হোক, 2000 টাকার নোট হোক, সেই আপনাদের ওই নোটটা যখন ওপেন করবেন দেখবেন সামনে কিন্তু অলরেডি লেখা আছে একটা ছোট্ট অক্ষরে, সেখানে লেখা আছে আই প্রমিস টু পে। মানে কি এই কথাটার মানে জানেন? এই কথাটার মানে হচ্ছে, জানার আগে আপনাদের আরেকটু উপরে দেখতে হবে যেখানে লেখা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারই শর্ট নাম হলো আরবিআই। এবার আপনারা হয়তো বলবেন যে স্টেট ব্যাঙ্ক টাকাটা আমাদের দিয়েছে, কিন্তু কেন আরবিআইয়ের নাম আছে এখানে? কারণ আপনাদের জানতে হবে আরবিআই হচ্ছে পুরো অল ইন্ডিয়ার একটা মানি কন্ট্রোল একটা সংস্থা। মানে ইন্ডিয়ার মধ্যে যত মানি কালেক্ট করছে, সে ইন্ডিয়ার পাবলিক যেখানেই কাজ করুক না কেন, তারা সবাই ব্যাংকের মধ্যে কিন্তু তাদের অ্যামাউন্টটাকে ডিপোজিট করে রাখছে। কেউ ইন্ডিয়ার বাইরে কাজ করছে, কেউ ইন্ডিয়ার ভিতরে কাজ করছে, কিন্তু সবাই কিন্তু ব্যাংকের মধ্যে ডিপোজিট করছে। কিন্তু মাথায় রাখতে হবে এই ইন্ডিয়ার মধ্যে যত ব্যাংক রয়েছে
ওদের প্রত্যেকের ব্যাংকের কন্ট্রোল কিন্তু আরবিআই করছে। কিন্তু আপনারা আরেকটা জিনিস জানবেন, আরবিআই কন্ট্রোল করলেও যত ইন্ডিয়ার মধ্যে ব্যাংক রয়েছে সেটা প্রাইভেট ব্যাংক হতে পারে এবং সরকারি কোনো সংস্থার ব্যাংক হতে পারে, কিন্তু সবগুলোর কন্ট্রোল হচ্ছে আরবিআই করছে। এবার আপনারা হয়তো এখানে বলবেন যে কিভাবে কন্ট্রোল করছে। এই জিনিসটা জানার আগে আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি আরবিআই যে ইন্ডিয়ার মধ্যে অল ব্যাংককে কন্ট্রোল করছে, এইভাবে কি প্রত্যেকটা দেশে কি ব্যাংক কন্ট্রোল করার জন্য কোনো সংস্থা রয়েছে? হ্যাঁ, এখানে হচ্ছে মেন জিনিস এটাই। কারণ প্রত্যেকটা দেশে, সেটা আমেরিকা হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, চায়না হতে পারে, প্রত্যেকটা দেশের তাদের নিজের বড় বড় ব্যাংকে অল গভর্নমেন্ট কন্ট্রোল করার জন্য একটা সংস্থা থাকে। সেই রকমই আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা সংস্থা হলো আরবিআই। অ্যাকচুয়ালি আপনাদের যখন কোনো নোট ওপেন করেন সেখানে দেখতে পাবেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানে হলো আরবিআই। অ্যাকচুয়ালি আরবিআইয়ের নাম কেন আমাদের প্রত্যেকের নোটের উপরে থাকে এই জিনিসটা জানতে হবে। কারণ ব্যাংকে যখন আপনারা টাকাটা যখন ডিপোজিটটা করেন, সেখান থেকে একটা অ্যামাউন্টের পরিমাণ আরবিআই পুরোপুরি ডাইরেক্ট নিজের কাছে রেখে নেয়। কিন্তু এই জিনিসটা বুঝতে পারলে আপনাদের পুরোপুরি আরবিআইয়ের সম্পর্কে একটা ধারণা হবে। চলুন তাহলে এই দুটোর সম্পর্কে বলবো, সিএলআর আর সিআরআর। এই দুটো জিনিস বুঝতে পারলেই আপনাদের আরবিআইয়ের সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা বলবো ব্যাংকিং সেক্টর থেকে শুরু করব। অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরে আপনারা যখন প্রত্যেক মাসে ডিপোজিট করছেন আপনাদের অ্যামাউন্টটা, আপনারা কি জানেন ওই অ্যামাউন্টটা যখন আপনারা ব্যাংকের মধ্যে ডিপোজিটটা করেন, সেই ব্যাংক কিন্তু আপনাদের পুরো টাকাটাকে সেই ব্যাংক কিন্তু নিজের কাছে রাখতে পারে না। সেই ব্যাংকের প্রায় আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্ট 25% থেকে 18%, কখনো 3%, এই তিনটির মধ্যে কিন্তু যে কোনো একটি পার্সেন্টেজের পুরোপুরি ডাইরেক্ট আরবিআই নিয়ে নেয় ওই ব্যাংকের কাছ থেকে, মানে যেই ব্যাংকে আপনি ডিপোজিট করেছেন। কিন্তু আপনাদের জানতে হবে এই পার্সেন্টেজটার মধ্যে ডিফারেন্ট কখনই হয়। এটা হচ্ছে গ্রামীণ সেক্টরের জন্য আলাদা, শহরে যেটা রয়েছে আলাদা, এবং যেটা পুরোপুরি গ্রামের অঞ্চলের মধ্যে পড়ে তাদের জন্য নিয়মটা আলাদা। তাই ডিফারেন্টভাবে এবং ডিফারেন্ট সময়ের সাথে সাথে এর কিন্তু পুরোপুরি পার্সেন্টেজের নিয়মটা চেঞ্জ হয়। কিন্তু আপনাদের জানতে হবে এই যে ব্যাংকের মধ্যে আপনারা ডিপোজিট করছে, ব্যাংক কেন আরবিআইকে আপনার টাকাটাকে ডাইরেক্ট দিচ্ছে, এখানে কিন্তু মেন জিনিস এটাই। কারণ আরবিআই যে এই প্রত্যেকটা যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের কন্ট্রোলটা করছে কিভাবে সেটা আপনাদের জানতে হবে। কারণ ব্যাংক যখন কোনো সংস্থাকে এবং কোনো কোম্পানিকে হোক, কোনো পাবলিককে হোক, সে যখন কোনো ঋণ দেয় কিংবা লোন দেয়, সে বাড়ি করার জন্য হোক, কোনো বিবাহ বার্ষিক হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে হোক, যখন ব্যাংক কোনো লোন দেয় সেই টাকাটা কোথা থেকে এনে দেয় আপনারা কি জানেন? সেই টাকাটাই কিন্তু আপনাদের টাকা থেকে নিয়েই ব্যাংক কিন্তু লোন দিয়ে থাকে পাবলিককে। তাই এখানে কিন্তু ব্যাংক বেশি টাকা কামাচ্ছে আমাদের আরবিআই থেকে এবং আপনাদের কাছ থেকে। কারণ আপনারা যখন লোন নিতে যান সেখানে দেখতে পান কখনও আপনাকে 12% দিচ্ছে, কখনও 8% দিচ্ছে, কখনও আবার 13-14% দিচ্ছে। কিন্তু আপনাদের জানতে হবে এই ব্যাংক যে লোন দিচ্ছে, লোন দেওয়ার ফলে ব্যাংক কিন্তু তার নিজের সংস্থার মধ্যে অনেক পরিমাণে অ্যামাউন্ট সে কামাচ্ছে। কিন্তু এখানে আরবিআই কেন আসছে মাঝখানে সেই জিনিসটা আপনাদের জানতে হবে। এই জিনিসটা জানার আগে আপনাদের জানতে হবে ইন্ডিয়ার মধ্যে যে ফ্রডগুলো হয়েছে সেই ফ্রডের সম্পর্কে জানতে পারলে আপনাদের কিছুটা ধারণা হবে। আপনারা হয়তো জানেন বিজয় মাল্যা। অ্যাকচুয়ালি বিজয় মাল্যাটা কি জানেন? ইন্ডিয়ার মধ্যে এরাই ব্যাংক থেকে লোন নিয়ে নিজের বিজনেস চালু করে অটোমেটিক কয়েক বছর পরেই পুরোপুরি ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণে লোন নিয়ে বিজনেসটাকে কিছুটা চালু করে পুরো টাকাটা নিয়ে তারা বিদেশে ফারার হয়ে যায়, মানে বিদেশে চলে যায়। তখনই কিন্তু ব্যাংক দেউলা হয়ে যায়। কারণ আপনারা ব্যাংকের মধ্যে যেই টাকাটা ডিপোজিট করে রেখেছেন সেই টাকা থেকেই কিন্তু ব্যাংক তার ইন্টারেস্টটা পাওয়ার জন্য সে লোন দিয়ে থাকে। এর ফলে বড় বড় সংস্থাগুলো, তখনই কিছু ভালো সংস্থাগুলো রয়ে যায় মার্কেটের মধ্যে, কিছু সংস্থা সেই টাকা নিয়ে ফারার হয়ে বিদেশি কোনো স্থানে, যেখানে আরবিআই কেন কোনো ব্যাংক কিছু করতে পারে না। তাই আরবিআই এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু আরবিআই তার পুরোপুরি কন্ট্রোল করে ইন্ডিয়ার মধ্যে যত সরকারি ব্যাংক হোক এবং বেসরকারি ব্যাংক হোক, সব ব্যাংকে কিন্তু কন্ট্রোল করে আরবিআই। এবার কিভাবে কন্ট্রোল করে, এবার আপনাদের এই বিষয়টা জানতে হবে। এই জিনিসটা জানতে পারলেই আপনাদের পুরো এই আরবিআইয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি যখন আপনারা যে কোনো ব্যাংকের মধ্যে ডিপোজিট করেন সেখান থেকে আরবিআইয়ের পুরোপুরি নিয়ম রয়েছে
যেই ব্যাংকে যত অ্যামাউন্ট থাকুক না কেন সেই ব্যাংকের অ্যামাউন্টের মধ্যে 25% পুরোপুরি আরবিআই নিয়ে নেবে, কখনো 18%, কখনো 3%। এই 3টি ভাগের মধ্যে যে কোনো 1% পুরোপুরি ডাইরেক্ট আরবিআই সেই ব্যাংকের কাছ থেকে নিয়ে নেবে। সেটা স্টেট ব্যাংক হতে পারে, পাঞ্জাব ব্যাংক হতে পারে, ইউনিয়ন ব্যাংক হতে পারে, অ্যাক্সিস ব্যাংক হতে পারে। সেটা যেই ব্যাংক হোক না কেন সেই ব্যাংকের কাছ থেকে ডাইরেক্ট নিয়ে নেবে। কিন্তু এখানে আরেকটা ভাবার বিষয়, যখনই দেখেছে যে কোনো ব্যাংকের কাছ থেকে আরবিআই ডাইরেক্ট পয়সাটা নিয়ে নিচ্ছে, সেটা কিসের জন্য নিচ্ছে আপনাদের কিন্তু এই বিষয়টা জানতে হবে। কারণ কোনো ব্যাংক যদি দেউলিয়া যদি হয়ে যায়, কিংবা সেই ব্যাংকে কোনো সংস্থাকে টাকা দিয়ে রেখেছে, সেই সংস্থা যদি বিজয় মাল্যার মতো যদি পালিয়ে যদি যায়, তখন কিন্তু আরবিআই সেই ব্যাংকে একটু সহযোগিতা করবে যাতে না সেই ব্যাংকটা ডুবে যায়। কিন্তু এখানে আরবিআই আরও অনেকটা কঠিন রুল প্রদান করে থাকে। এই জিনিসটা কি আপনাদের জানতে হবে। কারণ যখনই মার্কেটে দেখেন কোনো সংস্থা কোনো ব্যাংকে দেউলিয়া করে নিয়ে পালিয়ে যায় বিদেশে, এর ফলে এইরকমই আরবিআই আরও কিছু নতুন নিয়ম নিয়ে আসে। কিন্তু এর পরেও আরবিআই আরও ট্যাক্স লাগিয়ে দেয়, সেটা হলো সেলার, মানে SLR। অ্যাকচুয়ালি CRRটা কি? যখনই আরবিআই দেখবে যে মার্কেটের মধ্যে কোনো লোন প্রোভাইড করছে, কিংবা কোনো সংস্থাকে লোন দেওয়ার জন্য বেশি পরিমাণে কোনো ব্যাংক তার লোন প্রোভাইড করছে, সেই সময় কিন্তু আরবিআই আবার তাকে সেই ব্যাংকের কাছ থেকে সে আবার পয়সা ধার চাইবে। সেই ব্যাংক তাদের বাধ্য থাকবে সেই আরবিআইকে আবার পয়সা দেওয়ার জন্য। কারণ এখানে এবার আরবিআই তার প্ল্যানিং করবে, যেই পয়সা তার কাছ থেকে নিয়েছে সে অনেক অল্প দামে এবং অল্প ইন্টারেস্টে আরবিআই তার কাছ থেকে আবার নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর সেখান থেকে সেই ব্যাংকে অল্প পরিমাণে একটা ইন্টারেস্ট দেবে। কিন্তু মাথায় রাখবেন, এই ইন্টারেস্টের পরিমাণ আরবিআই এতটা অল্প পরিমাণে দেবে যে সেখানে পাবলিককে যেই ব্যাংক যত টাকা লোন প্রোভাইড করছে সেই ব্যাংকের থেকে কিন্তু অনেকটা কম। যেই ব্যাংকের কাছ থেকে আরবিআই পয়সাটা নিয়ে নিচ্ছে, এর ফলে সেই ব্যাংকের মধ্যে মানে যেই ক্যাশ অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। এর ফলে সেই ব্যাংক কোনো সংস্থাকে বড় পরিমাণে লোন দিতে পারবে না এবং কোনো পাবলিককে হিউজ পরিমাণে লোন দিতে পারবে না অল্প ইন্টারেস্টে। এর ফলে মার্কেটের মধ্যে এবং ক্যাশের একটা ভারসাম্য থাকবে। কারণ আপনারা জানেন মার্কেটের মধ্যে মানুষের কাছে যদি ক্যাশের পরিমাণ যদি অত্যাধিক হয়, তাহলে কিন্তু মানুষ সেই ক্যাশের অ্যামাউন্টটাকে মার্কেটের মধ্যে খরচ করার জন্য সে না ভেবেই কিন্তু অনেক বেশি খরচ করবে। এর ফলে মার্কেটে যে কোনো জিনিসের দাম বাড়বে। এর ফলে মার্কেটের মধ্যে এবং সমাজের মধ্যে এবং দেশের মধ্যে মানির প্রবলেম দেখা দেবে। এই জন্য আরবিআই সব ব্যাংকের কাছ থেকে প্রত্যেকটা ব্যাংকে সেফটি দেওয়ার জন্য অনেক পরিমাণে অ্যামাউন্ট নিয়ে থাকে এবং আরবিআই তার নিজের কাছে রেখে দেয়। এর ফলে আরবিআই পুরো অল ইন্ডিয়ার মধ্যে এই মানির সার্কুলেশনটাকে এবং মানিটাকে কন্ট্রোল করে। কারণ আপনারা জানেন পাবলিকের কাছে যদি হিউজ পরিমাণে অ্যামাউন্টটা এসে যায় তাদের নিজের হাতে, এবং ব্যাংক যদি এই পলিসিকে কাজে লাগিয়ে পাবলিককে যদি লোন দিতে থাকে অল্প ইন্টারেস্টে, এর ফলে পাবলিক সেই অ্যামাউন্টটাকে হিউজ পরিমাণে ব্যবহার করবে। এর ফলে মার্কেটের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হবে। তাই আরবিআই প্রত্যেকটা নোটের ওপরে এবং প্রত্যেকটা ব্যাংকের ওপরে আরবিআই পুরো ডাইরেক্ট নজর রাখে। কারণ যাতে কোনো ব্যাংক তার আরবিআইয়ের নিয়ম ছাড়াই সে যেন আরবিআই রুল রেগুলেশন না ভেঙে সে যেন মার্কেটের মধ্যে বিজনেস না করতে পারে। কারণ আপনারা জানেন অনেক বড় বড় বিলিয়নিয়ার ইন্ডিয়ার পুরো পয়সাকে নিয়ে বাইরে চলে গিয়েছে। যেমন বিজয় মাল্যা, আপনারা জানেন কত কোটি টাকা নিয়ে ইন্ডিয়ার বাইরে চলে গিয়েছে। তাই এরকম ধরনের কোনো যাতে ভুল না হয় এই জন্যই আরবিআই তার পুরোপুরি কন্ট্রোল থাকে। তাই আপনারা দেখবেন প্রত্যেকটা নোটের ওপরেই কিন্তু আরবিআই নাম লেখা থাকে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং আবার নিচেতেও লেখা থাকে যে আই প্রমিস ইউ, মানে আরবিআই নিজে গ্যারেন্টি সহকারে কথা দিচ্ছে সে তার কথা অনুযায়ী তার নোটের যে ভারসাম্যটা রয়েছে সে সব সময়ের জন্য কন্ট্রোল করবে। কারণ আপনারা জানেন যদি মার্কেটের মধ্যে মানি সাপ্লাইয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন 2000 টাকার নোট 500 টাকার নোটের কোনো দাম থাকবে না। কারণ মানুষের কাছে বেশি পরিমাণে নোট হলে তখনই কিন্তু মার্কেটের মধ্যে নোটের এবং মানির একটা ক্রাইসিস দেখা দেবে, যার ফলে বড় বড় নোটও কিন্তু মার্কেটের মধ্যে ভ্যালু থাকবে না। আপনারা দেখেছেন প্রত্যেকটা ব্যাংকে সময়ের সাথে সাথে অনেক লোন যে দিয়ে থাকে সেই লোনের কিন্তু ইন্টারেস্টটা চেঞ্জ হতে থাকে। এটাই হচ্ছে আরবিআইয়ের মেন রুলস। কারণ আরবিআই যদি এইভাবে না করে এবং এই ব্যাংকের কাছ থেকে অধিক পরিমাণে টাকা যদি নিজের কাছে যদি না রাখে,
তাহলে ব্যাংক গোটা মার্কেটের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে। কারণ আপনারা জানেন এই পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আরও যত ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু মালিকানা আলাদা। এগুলো কিন্তু কোনো গভর্নমেন্টের কন্ট্রোলে নয়। গভর্নমেন্ট কন্ট্রোল তখনই করে যখন আরবিআই এদের উপরে নজরটা রাখে, সেটাই হলো পুরোপুরি গভর্নমেন্টের কন্ট্রোল। আরবিআই যদি এখান থেকে সরে চলে যায় তাহলে কিন্তু এই ব্যাংকের মালিকানাগুলো পুরোপুরি প্রফিট করবে এবং মার্কেটের মধ্যে পুরোপুরি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আরবিআই এখানে সব ব্যাংকগুলোকে কন্ট্রোল করে থাকে। কারণ আরবিআইয়ের যে নিয়ম ভঙ্গ করে চলবে মার্কেটের মধ্যে, এবং যে কোনো ব্যাংক যদি এই আরবিআইয়ের নিয়ম ভঙ্গ করে চালায় তাহলে কিন্তু আরবিআই ঠিক সময়ের মতো সেই ব্যাংকে অনেক পরিমাণে ফাইন করে দেবে। এর ফলে সেই ব্যাংক বাধ্য থাকবে তার সেই ফাইনটাকে ভরার জন্য। তাই আরবিআই এখানে সবথেকে বড় একটা পদক্ষেপ নিয়ে থাকে। কিন্তু আপনাদের মনে আরেকটা প্রশ্ন হতে পারে, যত ব্যাংক রয়েছে, পাবলিক ব্যাংক হোক এবং সরকারি সংস্থার ব্যাংক হোক, এই পয়সাগুলো নেওয়ার পর আরবিআই ওগুলোকে কি করে? এই জিনিসটা কিন্তু অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। এই যে ব্যাংকের কাছ থেকে আরবিআই যে পয়সাগুলো যে নিচ্ছে, এই পয়সাগুলো পুরোপুরি মার্কেটে যে আপনারা দেখেন আপনাদের রেশনটা ফ্রিতে দেয়, সরকারি হাসপাতালে আপনাদের ফ্রি চিকিৎসা করায়, রাস্তাঘাট, রোড এবং মিলিটারি থেকে শুরু করে এবং অনেক কিছু ইকুইপমেন্ট যেটা ইন্ডিয়ার পক্ষে ভালো, সেগুলো কিন্তু কেনার জন্য এবং ইন্ডিয়াকে ডেভেলপ করার জন্য পুরোপুরি এই টাকাটাকে কাজে লাগায়। আপনারা দেখেছেন যখন কোভিড-19 হয়েছিল সেই সময় পুরো রেশন থেকে শুরু করে অনেক স্থানে এবং অনেক হসপিটালে পুরোপুরি ফ্রি সেবা দিয়েছিল। তাহলে এই অ্যামাউন্টটা আসে কোথা থেকে? আরবিআইয়ের কাছ থেকেই আসে। কারণ আপনারা জানেন আরবিআইয়ের পুরোপুরি কন্ট্রোলটা কোনো পলিটিশিয়ান নয়, কারণ এখানে সব রকম গভর্নমেন্ট মিলেই এই আরবিআই সংস্থাটা কন্ট্রোল। কারণ এই আরবিআইয়ের সংস্থাটাই কিন্তু বিদেশির যে মানি ট্রানজ্যাকশানটা হচ্ছে, যেটা ডলার, পাউন্ড, ইউরো, এই সমস্ত ট্রানজ্যাকশান কিন্তু কন্ট্রোল করে আরবিআই। কারণ এই জিনিসটা আরবিআই না যদি কন্ট্রোল করে তাহলে যদি কোনো ব্যাংকের হাতে পড়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি মার্কেটের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই আরবিআই এটাকে কন্ট্রোল করে থাকে। হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা বাড়বে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।